নির্বাচন যদি একটি ট্রেন হয়, সেই ট্রেনের রেল লাইন হচ্ছে সংস্কার, এবং সংস্কারের হাত ধরে আগামীর যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে বলেই অন্তর্বর্তী সরকার বলছে, এবং রাজনৈতিক যে দলগুলো তারাও কিন্তু সেই প্রত্যাশাই করছে। তবে সেই নির্বাচনটি কবে নাগাদ হবে সেটা হয়তো সময় বলে দেবে। স্বাগত ভোটের ট্রেনে আজকে আমরা নানা বিষয়ে আলোচনা করব, এবং তবে বরাবরের মতো শুরুতেই দেখে আসতে চাই আজ রাজনৈতিক মাঠে কে কি বলেছেন। আজকে বেশ কিছু দল এবং সংস্কার কমিশনের যারা আছেন তারাও কিন্তু কথা বলেছেন। শুরুতেই দেখে আসবো অধ্যাপক আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য সংস্কার কমিশনের সহসভাপতি। তিনি কথা বলেছেন যে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত সংস্কারের ঐক্যমত্য তৈরি হবে, অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং নুরুল হক নূর আজকে কথা বলেছেন যে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বলে সেই প্রত্যাশা তিনি কিন্তু করেছেন। এবং আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা উঠেছে, পাশাপাশি দ্রুত যাতে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া হয়, এবং আগামীর নির্বাচন নিয়ে যে রাজনৈতিক মাঠে যে প্রত্যাশা সেটা কিন্তু এখানে স্পষ্টতই উঠে এসেছে। দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম। ভোটের ট্রেনে স্বাগত স্যার আপনাকে। আমরা জানতে চাই যে বরাবরই আসলে কথা উঠছে যে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, কোনটা আসলে আগে হওয়া উচিত? আজকেও আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু বরাবরের মতোই বলেছে। আদর্শিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে এটা উত্তম যে স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন একটি অস্থায়ী সরকার বলবো না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটাই একটা মডেল, এটাই একটা দাবি, বা এটাই একটা হওয়া উচিত। ঔচিত্যের জায়গা থেকে এই কথা আমরা বলবো। কিন্তু এখন এই মুহূর্তে এই গোটা জাতি যে অবস্থায় নিপতিত হয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে যে রাজনৈতিক সমীকরণ হয়েছে, রাজনৈতিক বাদানুবাদ, দ্বন্দ্ব, বিরোধ তীব্রতর হয়েছে। সুতরাং এই মুহূর্তে আমাদের জাতীয় স্বার্থেই জাতীয় নির্বাচনটি আগে হতে হবে, এবং পরে রাজনৈতিক ক্ষমতায়নের পরে, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায়িত হওয়ার পরে। কিন্তু স্যার একটা বিষয় তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে স্থানীয় যেই সরকার ব্যবস্থা সেটা কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে যে নানা ধরনের সেবা সেগুলো কিন্তু মানুষ ঠিকভাবে পাচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচনটা আসলে স্থানীয় কি খুব বেশি জরুরি, বা কি মনে হয়? এটা আমিও লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার কমিশনের প্রধান যে তোফায়েল আহমেদ, উনি একজন বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এবং ইতিমধ্যে একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা, অর্থাৎ 78% মানুষ চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচিত। আপনার ওই মন্তব্যটি সত্যই সঠিক যে একটা অসহায়ত্ব, একটা অনুপস্থিতি রয়েছে স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল, যারা ছোট ছোট রাজনৈতিক দল, তারা মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হলে তারা তাদের দলীয় অবস্থান শক্ত করতে পারবে, সমর্থনের মাত্রা বাড়াতে পারবে, এবং তাদের প্রচারণার ভিত্তি অর্জিত হবে। অর্থাৎ দুই ধরনের মতই কিন্তু স্যার পাচ্ছি বলে আপনার বক্তব্যের মধ্যে উঠে আসলো। আমরা স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা ঠিক সামান্য একটি বিরতির পর ফিরবো। দেখছেন ভোটের ট্রেন, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার আবারও স্বাগত। আমরা এর আগে জানতে চাচ্ছিলাম যে জাতীয় পার্টির অবদান তো আসলে আমরা দেখেছি যে
অনেক বছর ধরে আসলে বাংলাদেশে। তো সেক্ষেত্রে গত নির্বাচনগুলোতেও সেই একইভাবে দেখেছি। এখন জাতীয় পার্টি আসলে কোনো ধরনের সংলাপ বা আলোচনা কোথাও নেই। এর মানে কি জাতীয় পার্টি আসলে মাইনাসের মধ্যে আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে একটি রাজনৈতিক দল জনসমর্থনের উপর এগিয়ে যায় অথবা তলিয়ে যায়। জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হিসাবে রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। এখন যখন সেই স্বৈরাচারের বিরুদ্ধে যাদের সাথে তারা কোলাবোরেশন করেছিল তারা বিদায় নিয়েছে, স্বাভাবিকভাবে তাদেরও বিদায় নেওয়ার কথা। আমি মনে করেছিলাম বুদ্ধিমত্তার সাথে জিএম কাদের সাহেব যখন গণ আন্দোলন হতে যাচ্ছে তখন তিনি গণ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করলেন এবং আমি মনে করলাম যে বোধহয় তারা এগুনের বা জনসম্পৃক্ততা অর্জনের চেষ্টা করছে। কিন্তু আমি অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম অবশেষে যখন তারা জনসভা আহ্বান করলেন সেখানে আওয়ামী লীগের লোকদেরকে ইনভাইট করলেন, অর্থাৎ বোঝাই যায় যে তারা যেমন আওয়ামী লীগের উপর নির্ভর করেছিলেন এখন আওয়ামী লীগ তাদের উপর সওয়ার হতে যাচ্ছে। আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের জনশক্তি, আওয়ামী লীগের ম্যান পাওয়ার, এমপি এবং এই রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি তারা সেটা ধারণ করে আবারও সেই বিটিমের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। সুতরাং তারা জিরো হয়ে যাওয়ার কথা। স্যার, তাহলে আওয়ামী লীগের আসলে সহযোগী যদি জাতীয় পার্টি হয় তাহলে কি নিষিদ্ধ হওয়া উচিত কিনা? আওয়ামী লীগের নিষিদ্ধের কথাও যেহেতু উঠছে সেহেতু কি জাতীয় পার্টি কি আসলে নিষিদ্ধ হওয়া উচিত? নিষিদ্ধ সব নিষিদ্ধ করলে অসুবিধা, রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে সব নিষিদ্ধ করলে অসুবিধা, বাইরের পৃথিবীতে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তারা তাদের মতো থাকে, এমনি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই তারা মানে নীল হয়ে যাবে, তারা নাই হয়ে যাবে। এইটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এমনি আওয়ামী লীগ আমি এখনও বিশ্বাস করি আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি নিষিদ্ধ না করেও যদি আপনি ভোটের অধিকার দেন বা তারা পার্টিসিপেট করে তাহলেও কি তারা দাঁড়াতে পারবে? আমাদের হ্যাঁ আইনগতভাবে যেমন বলা হচ্ছে যে বৈধ নিষিদ্ধ করা ঠিক হবে কি না, কিন্তু জনগণের সমর্থন না থাকলে আপনি দেখবেন যে দেখলেন না 6 মাস পরে তারা এই কথা বলে মানে তাদের 32 নম্বর মানে বশীভূত হলো। আবার নির্বাচন দাঁড়াতে গেলে লোকজন পিটানো দেবে, অর্থাৎ প্রতি জায়গায় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে তারা জনগণের বিরোধিতার সম্মুখীন হবে। সুতরাং তাদের রাজনৈতিক পার্টিসিপেশনের সুযোগ থাকবে। জি স্যার, আপনি যুক্ত থাকবেন স্যার, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। দেখছেন ভোটের ট্রেন্ড। স্যার, একটা বিষয়ে দেখা যাচ্ছে যে ইসলামিক দলগুলো আসলে এক হয়ে আগামী দিনে নির্বাচনে আসার একটা চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে কি ইসলামিক দলগুলো কি আগামী দিনে এক হতে পারবে কিনা, পাশাপাশি বিএনপির সঙ্গে জামায়াতেরও কি কোনো দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, একসঙ্গে যদি একটু বলেন। এখানে আমার মানে 3টি ইকুয়েশন বা 3টি সমীকরণের ভিত্তিতে কথা বলা যায়। প্রথমত, নির্বাচনটি যদি এককভাবে দলীয় ভিত্তিতে কোনো রকম আঁতাত, কোনো রকম জোট বা কোনো রকম সংশ্লিষ্টতা ছাড়াই নির্বাচন হয় তাহলে পরে প্রতিটি পার্টি তার একক ভূমিকার কারণে এগিয়ে যাবে বা মানে পিছিয়ে যাবে। এখানে বলাই ভালো যে বিএনপি তো একটি নিরঙ্কুশ অবস্থার মধ্যে আছে, আবার জামাতও মানে কিছুটা এগিয়ে আছে, আবার অন্যান্য ছোট ছোট পার্টি তাদের মতো করে এই করবে। এটা হলে একক একটি নির্বাচন অবস্থা। দ্বিতীয়ত, আতাতের কথা যদি আপনি এইমাত্র যে কথা আপনি বললেন যে সমস্ত ইসলামিক দল যদি একত্রিত হয় তাহলে পরে এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হতেও পারে। জনসমর্থন ইসলামিক দলগুলোর প্রতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই যে তারা খুব অসম্ভব ধরনের একটা চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারবে বিএনপি, এরকম আমি মনে করি না। অর্থাৎ স্যার এর মানে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে হয়তো ইসলামিক দলগুলো এক হতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে। ভোটে ট্রেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।
আবারও স্বাগত ভোটের ট্রেনে। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজকে ঝিনাইদহ 3 আসন নিয়ে কথা বলবো এবং এই সংসদীয় আসনটি 83 নম্বর। কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলা নিয়ে সীমানা গঠিত এবং মোট জনসংখ্যা 4,73,635 জন, মোট ভোটার 3,60,879 জন এবং যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,81,728 এবং নারী ভোটার কিছুটা কম 1,79,151 জন। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করছি। আগামীকাল নতুন বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।